নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আজ ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা একটি ডাকাতের গল্প থাকছে তোমাদের জন্য। তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা কোথা থেকে গল্পটি শুনছো সেটি যদি কমেন্টের মাধ্যমে লিখে জানাও, তাহলে আমার এটা জেনে ভালো লাগবে যে আমার গল্পগুলি কোথায় কোথায় পৌঁছেছে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, চরণডাঙ্গার মাঠ। আজ থেকে প্রায় 150 বছর আগে হুগলি, বর্ধমান ও বীরভূমের বিস্তীর্ণ অঞ্চলে ছিল দুর্ধর্ষ সব ডাকাতের বাস। বর্ধমান জেলার সদরঘাটে দামোদর নদের ওপারের গ্রামগুলোয় দিনমানেও মানুষ যেতে ভয় পেত। পালেমপুর থেকে সগড়ায়, আমিলা বাজার ও সেহেরা বাজারের পথ ছিল অতি ভয়ঙ্কর। এই অঞ্চলে বাগদি ডাকাতরা ছিল যেমনই দুর্ধর্ষ তেমনই নৃশংস। মায়াদয়া বলে কোনো পদার্থই ছিল না তাদের প্রাণে। সে আমলে কুসুমপুরের জমিদার ছিলেন রাজারাম চৌধুরী, অত্যন্ত প্রজাবৎসল এবং ধার্মিক মানুষ। তার আমলে প্রজাদের সুখ শান্তির অভাব ছিল না। প্রজারা তাকে দেবতা জ্ঞান করতেন। আহার, বালমা, রায়না, কারেলা ঘাটের থেকেও কুসুমপুরের জমিদার ছিলেন অনেক বেশি বিত্তবান। সেজন্য ডাকাতের উপদ্রবের ভয়ে তিনি শঙ্কিত এবং সদা সতর্ক থাকতেন। তার পোষ্য বেশ কয়েকজন লাঠিয়াল দিনে রাতে গ্রামের চারিদিকে সব সময় পাহারা দিত। এরাও কম দুর্ধর্ষ ছিল না। তবুও এরই মধ্যে সবার নজর এড়িয়ে কোন ফাঁকে যেন বাগদি ডাকাত চরণের চর এসে রাজারাম চৌধুরীর নামে একটা চিঠি দিয়ে গেল। কি ভয়ানক চিঠি! সে চিঠি পড়েই তো চোখ কপালে উঠল রাজারাম চৌধুরী। কখন কিভাবে চিঠিটা এলো তাকে জানে। দূর থেকে তীর নিক্ষেপ করেই যে চিঠিটা পাঠানো হয়েছে তা বোঝাই গেল। চৌধুরী মশাই তার লেঠেলদের বললেন, যেভাবেই হোক কোনো অসতর্ক মুহূর্তে চিঠিটা এসেছে, হয়তোবা রাতের অন্ধকারে এসেছে। এখন সর্দার চরণের মোকাবিলা কিভাবে করা যায় সেই চেষ্টা করো সবাই। আমার কোষাগার আর প্রজাদের ধন সম্পত্তি দুই যেন রক্ষা পায় বাবু। রাজারাম চৌধুরীর লেঠেলদের মধ্যে রূপচাঁদ সর্দার ছিল অতি ভয়ানক প্রকৃতির। যেমনই নৃসিংহ অবতারের মতো তার চেহারা, তেমনি বলবান লাঠিয়াল সে। হাতে একটা শক্তপোক্ত লাঠি থাকলে একাই 100টা ডাকাতকে ঘায়েল করে দিতে পারে সে। রাজারাম চৌধুরীর মুখে সর্দার চরণের চিঠির বৃত্তান্ত শুনে সে বলল, বাবু মশাই, আপনি একটুও ভয় পাবেন না। আমারও আসুরি বংশে জন্ম। 7টা ষাঁড়ের শক্তি আমি আমার একটা হাতে রাখি। চরণের নেহাতি মরণ ঘনিয়েছে, তাইও আসছে এই গ্রামে ডাকাতি করতে। সামনের অমাবস্যায় যদিও সত্যি আসে, তাহলে ওকে আর জ্ঞান নিয়ে ফিরে যেতে হবে না। কিন্তু মুশকিল হচ্ছে, আমার এখানে লেঠেলদের সংখ্যা 20-25 জন, আর সর্দার চরণের পোষ্য ডাকাতরা হলো ওই কতজন, 50-60 জন মতো। তোমরা কিভাবে ওদের মোকাবিলা করবে তা তো আমি কিছুতেই ভেবে পাচ্ছি না। বিপদকালে এত ভয় পাবেন না বাবু মশাই। তবে আমি যেমন যা বলবো আপনি কিন্তু তেমনটাই করবেন। এতদিন আমি আর আমার লোকেরা আপনার নুন খেয়েছি। আপনার ধন সম্পদ, প্রজাদের ও পরিবারের জীবন রক্ষার জন্যই আপনি আমাদের রেখেছেন। আমাদের ভয়ে কখনো এখানে কোনো উপদ্রব হয়নি। আমরা সমানে আপনার অন্ন ধ্বংস করেছি ও বেতন নিয়েছি। এতদিনে এসেছে সুযোগ, এমন মকা আমি ছাড়ব না। তাছাড়া অনেকদিন ধরেই মনে মনে আমি ওর আগমন প্রতীক্ষা করছিলাম। ওর নিষ্ঠুরতা এমন জায়গায় পৌঁছেছে যে এবার ওর বিনাশ দরকার।
এখন আমার চরম আনন্দের দিন যে ও নিজে থেকেই এখানে আসতে চলেছে। আর তো মাত্র ধরো ওই 3 দিন আছে হাতে। এত দেরিও করবে না, ও হয়তো আজকালের মধ্যেই আসবে। যা করবার তা এখনই করতে হবে আমাদের। রাজারাম চৌধুরী নিশ্চিন্ত হলেন, কেননা রূপচাঁদের ওপর তিনি যথেষ্ট ভরসা রাখেন। কিন্তু তিনি ভরসা রাখলে কি হবে? অন্দরমহলে তো কান্নার রোল। বাড়ির বউ মেয়েরা যে যার সন্তানকে বুকে নিয়ে ভয়ে কাঁপছে। কি যে হবে শেষ পর্যন্ত তাকে জানে। সর্দার চরণ যেখানে ডাকাতি করে সেখানে রক্তের স্রোত বইয়ে দেয়। পালেমপুর থেকে সেহারা, সগরাই থেকে রায়না কারেলা ঘাট ওর ভয়ে থর থর করে কাঁপে। রূপচাঁদ মনিবকে আশ্বাস দিয়ে ওর লাঠিয়াল সাকরেদদের নিয়ে সোজা চলে এলো বাবুদের আম বাগানে। সেখানে বসে ওরা ফিসফিস করে অনেক আলোচনা করল। আলোচনা শেষে এক একজন চলে গেল এক এক দিকে। রূপচাঁদের সঙ্গী লেঠেলরাও কম শক্তিধর নয়। তারা একটি মাত্র লাঠিতে ভর করেই 10 হাত 20 হাত দূরে লাফ দিয়ে কয়েক মিনিটের মধ্যে গ্রামান্তরে চলে যেতে পারত। তাই এইভাবেই রূপচাঁদ কয়েকজনকে এদিকে সেদিকে পাঠিয়ে নিজে রইল মনিবের বাড়ি পাহারায়। অনেক পরে রূপচাঁদের একজন লাঠিয়াল এসে কানের কাছে ফিসফিস করে কি যেন বলতেই রূপচাঁদ রাজারাম বাবুর কাছে গিয়ে বলল, যা অনুমান করেছিলাম তাই। ওই বাগদি ডাকাতের দল আজ রাতেই হানা দেবে এখানে। তুমি কি করে জানলে বলো তো? আমার একজন লোক সর্দার চরণের দীঘল গ্রামে অনেক আগে থাকতো। ও ছদ্মবেশে সেখানে গিয়েই খোঁজ খবর নিয়ে জেনে এসেছে ওরা আজকেই গভীর রাতে ডাকাতি করবে এই গ্রামে। তাহলে তো দেখছি সমূহ বিপদ। আমি কি উপায় করি বলো তো তাহলে? ভয় পাবেন না বাবু মশাই। বাড়ির মেয়েদের ও ছোটদের সন্ধ্যের আগেই পাতাল ঘরে নামিয়ে দিন। আপনিও বাইরে থাকবেন না। পরিবারের সকলের কাছে থেকে তাদের অভয় দিন। বাকি কাজটা আমরা করব। রাজারাম বাবু ভেবে পেলেন না এই অতগুলো ডাকাতদের সঙ্গে পাল্লা দিয়ে রূপচাঁদ এই সামান্য 20-25 জন লেঠেলকে নিয়ে সংগ্রাম করবে কি করে। কেননা রূপচাঁদ ছাড়া দুর্দান্ত বলতে মাত্র 4 জন, শ্যামা, রূপ, রঘু আর গোড়া। বাদ বাকিরা জোয়ান মদ্য শক্তিমান, কিন্তু এদের সমকক্ষ নয়। তাই বললেন, আমি সবাইকে পাতাল ঘরে ঢোকাবো নাকি ওই দামোদর পার করে জামালপুরে পাঠিয়ে দেব? তাতে বিপদ আরও বাড়তে পারে। কালেরা ঘাটেও নদীর তীরে বেশ কিছু ডাকাতের বাস। তাই বলি এখানেই থাকুন সবাই। কোষাগারের দরজাও খোলা রাখবেন। কিন্তু এতে তো ডাকাতদেরই সুবিধা হবে। আপনাকে আগেই বলেছি, আমি যেমনটি যা বলবো আপনি তেমনটি করবেন। রূপচাঁদের কথা মতো রাজারাম বাবু তার পরিবারের সবাইকে নিয়ে মাটির নিচে পাতাল ঘরে চলে গেলেন। তখনকার দিনে বড় বড় জমিদারদের প্রায় প্রত্যেকের বাড়িতেই এরকম গোপন আশ্রয় থাকতো, যেগুলো এমনভাবে তৈরি করা হতো যে বাইরের লোক এসে খুঁজেই পেত না তার প্রবেশ মুখ। যাই হোক, দেখতে দেখতে বেলা গড়িয়ে গেল। সন্ধ্যের মুখে লেঠেলরা সব একজোট হয়ে এলো রূপচাঁদের সঙ্গে দেখা করতে। রূপচাঁদ সকলের চোখের দিকে তাকালে তারাও চোখের ভাষায় জবাব দিল তার। একটু পরেই বেটেখাটো একজন গ্রাম্য লোক নিঃশব্দে এসে দাঁড়ালো সেখানে। রূপচাঁদ তার দিকে একবার তাকিয়ে বলল, এসে গেছো? বাহ বাহ বাহ, ভেতরে এসো। ওদের নিয়ে এসেছো তো? হ্যাঁ, একটা গাছের সঙ্গে বেঁধে রেখে এসেছি। তা বেশ, তাহলে এক কাজ করো, ওদেরকে নিয়ে চলে এসো। যে ছেলেটিকে একথা বলা হলো তার নাম ছিদাম। মোগলমারির দিক থেকে অনেক দিন আগে দুটো
ভাল্লুকের ছানা নিয়ে এসেছিল সে দুটোকে সযত্নে পুষে এখন বড় করেছে। রূপচাঁদের আদেশ পেয়ে ছিদাম সেই অতিকায় দুটো ভাল্লুককে রাজারাম চৌধুরীর কোষাগারে ঢুকিয়ে দরজায় শিকল তুলে দিল। রূপচাঁদ বলল, তোমার কাজ শেষ, তুমি এবার ছাদে গিয়ে চুপ করে বসে থাকো। আমি নির্দেশ না দেওয়া অবধি নিচে নেমো না জানো। ছিদাম তাই করল। অনেক পরে দেখা গেল ডাকাতের দল আসছে বাঁকার খাল পেরিয়ে কুসুমপুরের দিকে। রূপচাঁদের পরিকল্পনা অনুযায়ী জমিদার বাড়ির চারিদিকে বড় বড় মশাল জেলে রাখা হয়েছিল, কিন্তু প্রকাশ্যে একজনও ছিল না। ছিল শুধু শ্মশানের নীরবতা। ডাকাতের দল হারে রেড়ে রব তুলে লাঠি, সড়কি, বল্লম আর ধারালো তলোয়ার নিয়ে অনেকগুলো মশাল হাতে মূর্তিমান আতঙ্কের মতন ধেয়ে এলো জমিদার বাড়ির দিকে। যেই না আসা অমনি বাড়ির ভেতর দিক থেকে ভেসে এলো আরো একটা ভয়ঙ্কর রব। আর একদিক থেকে ভেসে এলো, এবার শোনা গেল। থমকে দাঁড়ালো ডাকাতের দল। এমন জনমানবহীন জায়গায় এইভাবে ধ্বনি দেয় কে? বিচিত্র সব কণ্ঠস্বর। সর্দার চরণ বলল, মনে হচ্ছে আমরা আসবো খবর পেয়ে অন্য কোনো ডাকাতের দল এই বাড়িতে এসছে ডাকাতি করতে। একজন ডাকাত বলল, তা কি করে হয় সর্দার? সেই সব ডাকাতরা তাহলে কোথায়? অন্য একজন বলল, মনে হয় তারা আচমকা এসে এবারে সবাইকে মেরে ডাকাতি করছে। সর্দার, তাহলে এখন কি আদেশ হয়? সর্দার চরণ বলল, কিছু লোক বাড়ির ভেতরে ঢুকে ওদের বাধা দাও, বাকিরা বাইরে থেকে লক্ষ্য করো যেন কেউ পালাতে না পারে। সর্দারের আদেশ পেয়ে একজন ডাকাত যেই না ভেতরে ঢুকতে যাবে অমনি শোনা গেল আবার সেই পৈশাচিক রব। তারপরেই একটা বিকৃত উচ্চারণের সাংকেতিক শব্দ, যা একমাত্র ভয়ঙ্কর ডাকাতরাই উচ্চারণ করে। সর্দার চরণ তার দলের লোকদের বলল, খুব সাবধানে কাজ করতে হবে আমাদের। এই কণ্ঠস্বর আর সাংকেতিক শব্দটা আমার বিশেষ পরিচিত। যেসব ডাকাতরা বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে থমকে গিয়েছিল, চরণ ডাকাত তাদের আদেশ দিল ভেতরে ঢোকার। খোলা দরজা পেয়ে ডাকাতরা হারে রেড়ে করে ভেতরে ঢুকতেই রূপচাঁদের লোকেরা ঝাঁপিয়ে পড়ল তাদের ওপর। রূপচাঁদ নিজে তলোয়ারের কোপে শেষ করল 1 ডজন ডাকাতকে। বাকিরা অন্যদের হাতে মার খেয়ে উঠোনে গড়াগড়ি খেতে লাগলো। এরই ভেতর 4-5 জন কোষাঘরের শিকল খুলে ভেতরে ঢুকতেই পড়ে গেল হিংস্র ভাল্লুকের খপ্পরে। ব্যাপারটা যে কি হচ্ছে সর্দার চরণ বাইরে থেকে কিছুই বুঝতে পারল না। শুধু শুনতে পেল, মরে গেলুম, মেরে ফেললো গো, কেটে ফেললো, ছিঁড়ে ফেললো রে, বাঁচাও বাঁচাও। এ তো গেল ভেতরের ব্যাপার। রূপচাঁদের সাকরেত শ্যামা আর রূপো এবার পিছন দিক থেকে হা বাবা বাবা ধ্বনি তুলে ঝাঁপিয়ে পড়ল সর্দার চরণের বাকি অর্ধেক লোকের ওপর। শুধু শ্যামা আর রূপো তো নয়, অন্য লেঠেলরাও কারো মাথা ফাটালো, কারো পা ভাঙলো, তরোয়ালের কোপে শেষ করলো কয়েকজনকে। বাগদি ডাকাতের দল কোনোভাবেই পেরে উঠল না রূপচাঁদের দলের সঙ্গে। বাইরে যখন মারামারি তুঙ্গে, ঠিক তখনই ডাকাতের রক্তে স্নাত হয়ে বাইরে এলো রূপচাঁদ। জোরে একটা শীষ দিয়ে ডাকলো, ছিদাম, এবার তোর ভাল্লুক সামলা, ওদের দফা রফা হয়ে গেছে। তারপর নিজের লোকেদেরকে বলল, সর্দার চরণকে তোরা মারিস না, ওকে আমার হাতে তুলে দে। ও আমার দীর্ঘদিনের শত্রু। আমি নিজে হাতে ওর গলা কেটে মুন্ডু নিয়ে নাচবো।
শ্যামা আর রূপচাঁদের নির্দেশ পাওয়ার আগেই মাথা ফাটিয়েছে চরণের। চরণ এবার মশালের আলোয় রূপচাঁদকে দেখেই শিউরে উঠল, বলল, রূপচাঁদ তুই? হ্যাঁ আমি। রাজবাদের জমিদার বাড়িতে আমরা দুজনে ডাকাতি করেছিলাম, মনে আছে? অত ধনরত্ন লুট করেও তোর খিদে মেটেনি। সে বাড়িতে একমাত্র সন্তানকে তুই নিষ্ঠুরভাবে হত্যা করেছিলি। এই বাড়ি ডাকাতির ভাগ তো আমি পাইনি। তারপর চরণ তুই বেইমানি করে কোথায় গা ঢাকা দিয়েছিলি। পরে আমার ভাই জয়চাঁদকে তুই কপটভাবে হত্যা করেছিলি। তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, বাগে যদি কখনো পাই তোকে আমি ছাড়বো না। ওইসব পুরনো কথা তুই ভুলে যা। আয়, নতুন করে আমরা আবার জোট বাঁধি। তোর সঙ্গে? হাসালি চরণ, হাসালি। এবার তুই মৃত্যুর জন্য তৈরি হ। তার আগে তুই বল, তুই কেন আমার বাড়া ভাতে ছাই দিতে এলি? আজ আমি এই বাড়িতে ডাকাতি করব, তুই জানলি কি করে? তুই তো চিঠি দিয়েছিলি অমাবস্যার রাতে এখানে ডাকাতি করতে আসবি। সে চিঠি পড়েই তো আমি জ্বলে উঠলাম। এই চিঠি তুই পেলি কোত্থেকে? আমার মনিব রাজারাম চৌধুরী ওই চিঠি আমার হাতে তুলে দিয়েছেন। রাজারাম চৌধুরী তোর মনিব? তুই তাহলে এ বাড়িতে ডাকাতি করতে আসিসনি? না, আমার ভাই মরে যাওয়ার পর আমি মা বসলির নামে শপথ নিয়ে প্রতিজ্ঞা করেছিলাম, এ জীবনে আমি আর কখনো চুরি ডাকাতি কিছুই করব না। কিন্তু তোর ওই চিঠি পাওয়ার পরেই আমার রক্তে খুন চেপে গেল, সেই সাথে প্রতিশোধের স্পৃহাও। এবার তুই মরবার জন্য তৈরি হ। আজই তোর শেষ রাত, তোকে আমি বাঁচিয়ে রাখবো না। তুই যদি ডাকাতি ছেড়ে দিয়েই থাকিস, তাহলে মুর্শিদাবাদের সেই পলাশি ছেড়ে এখানেই বাসা বেঁধে আছিস কেন? এর উত্তর তোকে দিতে আমি রাজি নই, তবে বলতে পারো আত্মশুদ্ধি করবার জন্য। শুধু আমি নই, আমার দলের সবাই আমরা হিংসা ত্যাগ করে এখানে শান্তিতে আছি। এতদিন আমরা বহু মানুষের জীবন নিয়েছি, ধন সম্পত্তি লুট করেছি, কিন্তু তার বিনিময়ে কি পেয়েছি? মানুষের ঘৃণা। আমাদের নাম শুনলে, চেহারা দেখলে লোকে আতঙ্কিত হয়, ভয় পালায়। তাই আর ডাকাতি করে মানুষ খুন নয়, ডাকাতি করতে এলে ডাকাতকে খুন করব, এই হলো আমাদের প্রতিজ্ঞা। সর্দার চরণ এরপর কিছু একটা বলতে যাওয়ার আগেই রূপচাঁদের তলোয়ারের কোপে তার মাথাটা ভুলুণ্ঠিত হলো। সেই বদ্ধভূমিতে বহু ডাকাত মারা গেলেও আহত বেশ কয়েকজন মৃত্যু যন্ত্রণায় তখনও ছটফট করে আর্তনাদ করছিল। রূপচাঁদের লোকেরা এক এক করে তাদেরকেও শেষ করে দিল। জমিদার বাড়ির উঠোনেও যারা রক্তাক্ত অবস্থায় মরে পড়েছিল তাদেরকেও এবার নিয়ে এসে গাদা করা হলো বাইরের মৃতদেহের সঙ্গে। এরপর ছিদামকে তার ভাল্লুক নিয়ে বিদায় নিতে বলে রূপচাঁদ নিজে গিয়ে ডেকে আনলো রাজারাম বাবুকে। বাড়ির সামনে এইরকম লাশের গাদা দেখে তো চোখ কপালে উঠে গেল চৌধুরী মশাইয়ের। তিনি অবাক বিস্ময়ে বললেন, এটা কি করে সম্ভব হলো? আপনি আমার মনিব, তবু বলছি দয়া করে আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না। এখন আদেশ করুন, এতগুলো লাশকে কোথায় নিয়ে গিয়ে মাটি চাপা দেব? রাজারাম বাবু অনেক চিন্তা করে গ্রামের শেষ প্রান্তে তার বিশাল আমবাগানের পাশের জমিটা দেখিয়ে দিয়ে বললেন, এখানেই বড় বড় গর্ত খুঁড়ে মাটি চাপা দাও ওদের, না হলে রাতারাতি এতগুলো দেহকে তো চালিয়ে দেওয়া সম্ভব নয়। মনিবের আদেশে তাই করল ওরা। 10-12টা বড় বড় গর্ত খুঁড়ে সেই সব ডাকাতদের দেহ মাটিতে পুঁতে দিল। এ ব্যাপারে গ্রামের লোকেরাও সাহায্য করল খুব।
পরে সেই জায়গায় একটি বটবৃক্ষ স্থাপন করে মা কালীর চালাঘরের মন্দিরও তৈরি করলেন রাজারামবাবু। সেই মন্দিরে প্রতিষ্ঠিত হল উগ্র কালীর মৃন্ময়ী মূর্তি, আর পরবর্তীকালে স্থানটির নাম হল চরণডাঙ্গার মাঠ। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। ক্রিয়েটিভ সোলের এই ডাকাতের গল্পের এপিসোডগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে কমেন্টের মাধ্যমে। আর তোমরা কোন গল্প শুনতে চাও বা ইতিহাসের কোন ঘটনার কথাও জানতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর তোমরা যারা সাবস্ক্রাইব করোনি এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের পাশে থেকো। থ্যাংক ইউ।